রাতে খাওয়া দাওয়া সেরে সৃজন রিমঝিম শুয়ে পড়ে। ঘুমের ঔষধ দেওয়ার জন্য রিম অনেক আগেই ঘুমিয়ে গেছে, কিন্তু সৃজনের চোখে ঘুম আসছে না। রিমঝিমকে আলতো হাতে জড়িয়ে ধরে ঘুমানোর ব্যর্থ চেষ্টা করে। রাত প্রায় 2টা। কারো কান্নার শব্দ সৃজনের ঘুম হালকা হয়ে আসে। ধড়বড় করে উঠে বসে। রিমঝিম ফুঁপিয়ে কান্না করছে। উল্টা হয়ে দ্রুত কাঁপা কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে? কাঁদছিস কেন? হাতে পায়ে কি ব্যথা করছে? রিমঝিম ভোরকে গিয়ে অদ্ভুত চোখে তাকায়। আস্তে আস্তে দুদিকে মাথা ঝাঁকিয়ে না বলে, আর একটু কাছে এসে 2 হাত নিজের হাতে চেপে ধরে। তাহলে এভাবে কান্না করছিস কেন সৃজন? রিমঝিম কোনো কথা না বলে কান্না থামিয়ে চুপচাপ বসে থাকে। মুখে স্পষ্ট ফুটে উঠেছে বেদনার ছাপ। এক দৃষ্টিতে ফ্যাল ফ্যাল চোখে সৃজন রিমঝিমের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করেই রিমঝিম শক্ত করে জড়িয়ে ধরে আবার কান্না করতে শুরু করে। এবার আর সৃজন বিচলিত হয় না, নীরব থাকে। হয়তো বুঝতে পেরেছে কেন কান্না করেছে। কান্নার শব্দ চারপাশে পরিবেশটাকে ভারী করে তুলেছে। এই গভীর রাতে শুধু কোনো এক নারীর চাপা কষ্টের তরঙ্গ শোনা যাচ্ছে। প্রতিটি কান্নার শব্দ সৃজনের বুকে পাথরের ন্যায় আঘাত করেছে। চোখের কোণে বয়ে গলগলিয়ে পানি পড়ে। পাথরের মতো রিমঝিমকে এক হাতে চেপে ধরে দেওয়ালের দিকে তাকিয়ে আছে। প্লিজ তুই এভাবে কান্না করিস না, আমার অনেক লাগে, খুব লাগে। ভাবভঙ্গি একই রেখে রাত ভারী কণ্ঠে শুধায়। এমন ভারী কণ্ঠ কর্ণপাত হতেই চট করে মাথা তুলে সৃজনের প্রাণে তাকায়। সৃজন ব্যথাতুল্য মুখ দেখে কান্না বেগে আরে বেয়ে যায়। বলুন, এটা আমার শরীরে হাত না, এটা আমার পা না। কান্না মাখা গলায় প্রশ্ন করে সৃজন, কি হলো বলুন না। কিছুটা চিৎকার দিয়ে পাগলের মতো আচরণ করে, ছোট করে। তাহলে আমার কেন মনে হয় এই 2টা আমার শরীরের অংশ নয়? এই হাতে আমি কিছু করতে পারি না, বল দিতে পারি না। হাত পা দুটোই অবশ হয়ে আসে কেন? কেন আমি একটুও সুস্থ থাকতে পারছি না? আমি কি সারা জীবনে সুস্থ হব না? আমি পঙ্গু হয়ে থাকতে চাই না, আমি পঙ্গু হয়ে থাকতে চাই না। শেষটা শব্দটা কাঁদতে কাঁদতে বলে। রিমঝিম যে আতঙ্ক আছে এটা সৃজন স্পষ্ট বুঝতে পারছে। হাতের সাহায্য থুতনি তুলে চোখের দিকে তাকায়। সযত্নে চোখের পানি মুছে দিয়ে নরম গলায় বলে, তোকে তো আমি বলেছি তুই সুস্থ হবি, তাও কান্না করছিস। আমার কথা কি তোর বিশ্বাস হয় না? আমার কথার কোনো মূল্য নেই? এমন কথায় রিমঝিম চুপ হয়ে যায়। সৃজন উত্তরের আশায় রিমঝিমের দিকে তাকিয়ে আছে। কিছু সময় পর ক্ষীণ কণ্ঠে আওড়ায়, আমি তো আপনাকে ভালোবাসি, তাই অবশ্যই আপনার কথা বিশ্বাস করি। রিম, সত্যি তুই আমাকে ভালোবাসিস? সৃজন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। মিনমিন করে, সত্যি? ভালোবাসিস? বিশ্বাসও করিস? তাহলে এভাবে ভ্যাবা করে কাঁদছিস কেন? আমি ভ্যাবা করে কাঁদি? গুমরা মুখে প্রশ্ন ছড়ে। তা নয় তো কি। দুজনেই নীরবে থাকে। রিমঝিম এখন স্বাভাবিক বসে বসে উসখুস করছে। এমন সময় সৃজন কোলে তুলে বেলকুনির দিকে হাঁটা ধরে। কোথায় যাচ্ছিস? আমরা আটকে উঠে বেলকুনিতে। সৃজনের সহজ উক্তি, বেলকুনিতে কেন? তোকে বেলকুনি থেকে ফেলে দেব? ফেলে দেন, সমস্যা নেই। রিমঝিম ভয় করছে না, না, কোনো ভয় পাচ্ছে না, কারণ আমি জানি আপনি ফেলে দেবেন না, তাই বুঝি। নিচে একবার তাকিয়ে দেখ। নিচের দিকে তাকাতেই আটকে ওঠে। সৃজন বেলকুনিতে কোণ ঘেঁষে দাঁড়িয়ে। শুধু হাতের নিচে নামলেই ঠুস করে নিচে পড়ে যাবি। না, নাও, প্লিজ সরে দাঁড়াও। খুব খুব ভয় লাগছে। কত নিচু, আমার মাথা ঘুরছে। চোখ খিচে ভয়ে উচ্চারণ করে, না, সরব না, তোকে ফেলে দেব। এবার আরো ভয় পেয়ে বাম হাতের শার্ট খামচে ধরে। আরো শার্টের কলার ছেড়ে দিয়ে, আমি শ্বাসবোধ হয়ে মরে যাব। না, না, ছাড়বো না। আপনি আমায় ফেলে দেব না। চোখ খুলে দেখ, এখন এসেছি। রিমঝিম চোখ খুলে দেখে আসলেই সরে এসেছে। সরে এসে তোর জীবনে বাঁচিয়েছি, এর কৃতজ্ঞতা স্বরূপ আমায় একটু চুমো দে। সৃজন, চুমো চাও?
পাবে না। দিন দিন আপনার কিন্তু টঙ্গী হয়ে যাচ্ছে। একটু আগেও ভ্যাবা করে কাঁদছিলি, এখন আবার আমার সাথে মুখ বাঁকিয়ে কথা বলছিস। মেয়েরা আসলে পাল্টিবাজ, আর ঢঙ্গি মেয়েরা হয়, ছেলেরা নয়। রিমঝিমকে বেলকুনিতে থাকা সোফায় বসিয়ে পাল্টিবাজে কি আছে? যা সত্যি তাই বললাম, মানলাম কিছু কিছু মেয়েরা ঢং করে, কিন্তু ছেলেরাও ঢং করতে কম জানে নাকি? তারা ঢঙের পিএইচডি করে, আমরা ছেলেরা ঢং করি না। আর তাছাড়াও এসব ঢং ন্যাকামি করবে বা কেন? প্রতিবারের সাথে কোনো আবার মেয়েরা পটাতে আস্তাগফিরুল্লাহ, এসব কি বলছিস? আমাকে তো এমন মনে হয়। কেন মনে হয়? দেখলেই বোঝা যায়। ছি, কি ভাগ্য আমার, যার জন্য সারা জীবন সিঙ্গেল থাকলাম, সেই অপবাদ দিচ্ছে। আকাশের দিকে তাকিয়ে অভিযোগের ভঙ্গিতে সৃজনের বলা ভঙ্গি দেখে রিমঝিমের হাসি পায়। হাসতে হাসতে বলে, সত্যি সিঙ্গেল ছিলেন? কোনো সন্দেহ? মুখ গোমরা করে উত্তর দেয়, না, এবার বিশ্বাস হয়েছে। রিমঝিম সৃজন আর একটু রিমের কাছে চেপে বসে। শোন, তোকে কানে কানে একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল। কি কথা? সৃজনের দিকে তাকিয়ে ভ্রু নামিয়ে জিজ্ঞেস করে। শোন তো, অনেক মজা পাবি। সরল মনে কান এগিয়ে দিতেই সৃজন গালে চুমু খায়। হাতের সাহায্য মাথা ঘুরিয়ে অপর গিলেও চুমু খায়। রিমঝিম অবাক হয়ে গালে হাত দিয়ে সৃজনের দিকে তাকায়। সৃজন মিটিমিটি হাসছে। এভাবে দেখছি কেন? তুই চুমু দিতে চাইছিলি না, তাই আমি চুমু খেলাম। অ্যাকচুয়ালি খেতে খুব ইচ্ছে করছিল তো। বড় বড় চোখ করে রাগী লুকে তাকিয়ে থাকে রিমঝিম। এইভাবে ধোকা দিয়ে চুমু খাওয়ার কোনো মানে হয়? আচ্ছা তুই বল, তোর কি চুমু খেতে ইচ্ছে করছিল না? মেয়েরা তো অদ্ভুত, বুক ফোটে তা মুখ ফোটে না। যতই ইচ্ছে করুক না, কিন্তু সেই ইচ্ছেকে প্রাধান্য দেবে না। কিন্তু আমরা ছেলে অমন নাই। রিমঝিম মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকায়। আসলে সৃজন তো সত্যি কথাই বলেছে। ওর তো চুমু খেতে ইচ্ছে করছিল, কিন্তু লজ্জায় তা করেনি। কালো আঁধারের রাতে আকাশের বুকে আলো ছাদে ছড়াতে চাঁদের উদয় হয়েছে। সে চাঁদের দিকে তাকিয়ে আছে রিমঝিম সৃজন। রিমঝিমের মাথায় সৃজনের ধারে। দুজনেই কফি গায়ে চুমো দিচ্ছে আর চন্দ্র বিলাস করছে। এই সময়টায় দুজনের কাছেই অফুরন্ত সুন্দর লাগছে। এই সময়ে শেষ না হোক কখনো। এক কালো রাতে সাক্ষী হয়ে থাকে দুইজন। সকাল 6টা। রিমঝিম সৃজনের কোলে মাথা রেখে এখনো ঘুমে বিভোর। সৃজন পেছন দিকে ভর দিয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুম হালকা হয়ে আসলে চোখ মেলে তাকায়। রিমঝিমের দিকে তাকালে আপনা আপনি মুখে হাসি ফুটে ওঠে। রিমঝিমও ঘুম ভেঙে যায়। চোখ ডগডগে ডলতে ডলতে উঠে বসে। অসহায় মুখ দিয়ে একটি লম্বা হাই তোলে। পাশ ফিরে তাকিয়ে সৃজনকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে। এরকম তাকিয়ে আছে কেন? কিছু না, মুচকি হেসে রুমে যাওয়ার জন্য রিমঝিমকে কোলে তুলতে যাবে, অমনি রিমঝিম বারণ করে, রুমে যাবি না। সৃজন, যাব, তবে নিজের পায়ে হেঁটে। তা কেমন যাবি? আপনি আমাকে ধরুন, আমি যেতে পারবো। রিমঝিমেরও কথা কোনো পাত্তা না দিয়ে কোলে তুলে নিয়ে রুমে এসে বিছানায় বসায়। আপনি আমায় তুলে আনলেন কেন? রেগে। স্বামীর দায়িত্ব পালন করলাম। স্ত্রী যাতে কষ্ট না পায়, তাই স্বামী সযত্নে তুলে আনলো। সহজ উত্তর। রিমঝিম কটমট করে তাকায়। পারলে হয়তো চিবিয়ে চিবিয়ে খেতে ফেলতো। এখন কি করবি? কান্না করবি? ভ্যা ভ্যা করে কান্না কর, আই ডোন্ট কেয়ার। রিমঝিমের রাগকে পাত্তা না দিয়ে দুষ্টুমি করে বলে, কান্না করব না, আমি ফ্রেশ হব। হঠাৎ রিমঝিমের স্বাভাবিক স্বর শুনে একটু অবাক হয়। পরক্ষণই আবার বলে, ঠিক আছে, ওয়াশরুমে নিয়ে যাচ্ছি। না, ওয়াশরুমে যাব না, এখানেই এখানেই ব্রাশ পেস্ট নিয়ে আসুন। ওয়াশরুমে গেলেই তো একেবারে অসুবিধা হয়। না, যাব না, যা বলছি তাই করুন। কেন যাবে না? স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব পালন করুন। স্ত্রী যাতে চলতে গিয়ে ব্যথা না পায়। রিমঝিম, বাহ, বউ আমার সেই চালাক। কোনো কেন পাশে মার দিল রে। মনে মনে ব্রাশ পেস্ট এনে রিমঝিমের হাতে ধরিয়ে দেয়। থুতু কোথায় ফেলবি এটাও জানে না। ওয়াশরুম থেকে বালতি
আনুন বালতি। না চাইতেও বালতি এনে রাখে। রিমঝিম কাঁপাচ্ছে গতিতে দাঁত ব্রাশ করে। সৃজন পানি ঢেলে দেয়। রিম বা হাত দিয়ে মুখ ধুয়ে নেয়। ফ্রেশ হয়ে রিমঝিম আবার নিচ থেকে কফি আনতে বলে। নিচে চলে একেবারে ব্রেকফাস্ট করি। সৃজন ব্রেকফাস্ট পরে করব, এখন আপাতত কফি আনুন। হালকা হেসে ঠিক আছে। দীর্ঘশ্বাস ফেলে নিচে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায়। নিচে গিয়ে নিচের হাতে কফি বানিয়ে উপরে আসে। এক এক কাপ রিমের হাতে দিয়ে অন্যটা চুমুক বসায়। শুনুন রিমঝিম। সৃজন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রিমঝিম বলে, এখন কফি খেতে ইচ্ছে করছে না, আমার জন্য ব্রেকফাস্ট আনুন। বিস্ময়ক সৃজন বড় বড় চোখে তাকায়। কষ্ট করে নিজের হাতে কফি বানিয়ে আনলো। এখন কিনা বলছে খাবে না। এত জ্বালা যন্ত্রণা দেওয়া শুরু করলি কেন? নিচে নিয়ে যাও, ওখানেই ব্রেকফাস্ট করে নিবি। অনুরোধ করে না কেন? স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করুন। ভালো স্বামী মতো যা গিয়ে নিয়ে আসুন। কি মুসিবত! এই একটা কথা দিয়ে আমাকে জ্বালিয়ে মারছে। রুম থেকে বেরিয়ে যেতে যেতে রিমঝিম তা শুনে মুচকি হাসে। সৃজন খাবার এনে খাওয়াতে গেলে খায় না। নিজে নিজেই চামচ দিয়ে খাবে, তাই আবার হাত ধুয়ে চামচ দিয়ে খেতে দেয়। আমি নিচে গিয়ে খাবো। একা একা খেতে কেমন জানি এতিম এতিম লাগে। রিমঝিম। সৃজনের নিজের গালে নিজে থাপ্পড় বসাতে ইচ্ছে করছে। এই নারীটা শখের নারী না হলে এতক্ষণে হাসপাতালের টিকিট কাটাতো। এবার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করে নিচে নিয়ে যায়। সবার সাথে বসে মন ভরে খায়। ইনোসেন্ট ফেসে বোকা হেসে। এবার তো সৃজনের কাঁদতে ইচ্ছে করে। বিনা বাক্যবায়ের মুখ গুমরা করে কোলে তুলে নিচে আসে। রিমঝিমে তো সেই আনন্দ লাগছে। এইবার বুঝেছে কথা না শোনার ফল। তালুকদার বাড়ির সবাই একসঙ্গে টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। আজ রিমঝিমও সবার সঙ্গেই বসেছে। সবার সাথে এটা ওটা নিয়ে হেসে হেসে কথা বলছে, আরও খাবার খাচ্ছে। কয়েকদিন ধরে রায়হান শেখ আর এলিজা শেখও তালুকদার বাড়িতেই রয়েছে। তারাও চুপচাপ খাচ্ছে আর মন দিয়ে মেয়ের কথা শুনছে। টেবিলের মাহিম, রিমঝিম আর স্মৃতি বকবকনিতে মেতে উঠেছে। অন্যরা বেশ চুপচাপ। খাওয়া শেষে স্মৃতি আর নাজমা বেগম রিমঝিমকে ধরে সোফায় বসায়। ফোন বের করে স্মৃতি মাহিম সহ লুডো খেলতে শুরু করে। সৃজন খাওয়া শেষ করে রিমঝিমের পাশে বসে। খেলার দিকে মনোযোগ দিয়ে দেখে মাহিমের গুটির নাজেহাল অবস্থা। তাই মাহিমকে এটা আনতো, ওটা গুলি চাল দিতে বলে। আর অবশেষে মাহিম ফার্স্ট হয়। স্মৃতি আর রিমঝিম রাগে চোখ মুখ খিচে সৃজনের দিকে তাকায়। সৃজন ডোন্ট কেয়ার ভাব নিয়ে উপরে চলে যায়। একটু পর সৃজন রেডি হয়ে নিচে চলে আসে। স্মৃতি মাহিম গেম খেলেছে, কিন্তু রিমঝিম অন্য সাইডে। মুখে আদলাটাও অন্যরকম। শরীর খারাপ লাগছে কি? সৃজন চমকে গিয়ে দেখে, খুলে তাকায়, মাথা ঝাঁকিয়ে না বলে, তাহলে মুখটা ওরম করছিস কেন? সৃজন এমনি, কিছু না। শিওর? অবশ্যই নিয়ে অবিশ্বাস নিয়ে। ঠিক আছে, আপনি যান। আর কিছু না বলে বেরিয়ে যায়। ডিউটি শেষ করে একেবারে সন্ধ্যায় বাড়ি ফেরে। ক্লান্ত পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে আসে। ভেতরে ঢুকতে আতঙ্কে ওঠে। দৌড়ে রিমঝিম কাছে যায়। রিমঝিম কেমন যেন করছে। বড় বড় কদমে শ্বাস টানছে। মুখে বেদনার ছাপ। কি হয়েছে? এমন করছিস কেন? হাতে পায়ে প্রচুর পেইন হচ্ছে? হাঁপাতে হাঁপাতে কোনো রকম বলে। সৃজন সকালে বুঝতে পেরেছিল হয়তো কোনো সমস্যা হয়েছে, কিন্তু রিমঝিম তা এড়িয়ে গেছে। বাড়ির সবাইকে চিৎকার করে ডাকে। রিমকে কোলে তুলে নিয়ে নিচে আসে। সবাই আতঙ্কিত হয়ে সৃজনের পেছনে পেছনে ছুটে যায়। সৃজন দ্রুত গাড়ি নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এখন রিমঝিমের সিরিয়াস অবস্থা। দ্রুত চিকিৎসা প্রয়োজন। এই চিকিৎসা সুস্থ না হলে এবার সৃজন বাহিরের দেশে নিয়ে যাবে। উন্নত টেকনোলজি ব্যবহার করে উন্নত চিকিৎসা মাধ্যম দ্রুত সুস্থ করবে। গাড়ি ড্রাইভ করতে করতে মনে মনে এই ছক কষে নেয়। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। প্লিজ। গল্প ইউ আর মাই লাভ চলবে।